আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা ভাইয়া? আশা করি তোমরা সকলে ভালো আছো। অলরেডি তোমাদের জন্য পদার্থ বিজ্ঞানের সাজেশন ক্লাস আপলোড দিয়ে দিয়েছি। তোমরা এখনো যারা সাজেশন ভিডিওটা দেখো নাই, অতি দ্রুত ভাইয়ার ইউটিউব চ্যানেল কানেক্ট টু পাস উইথ জীবন ভাইয়া, এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা অতি দ্রুত সাজেশন ক্লাসটি দেখে নাও এবং সাজেশনটি ফলো করো। আমি ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে ওই ক্লাসে বলছিলাম যে ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও, যে আমি যেই সকল টপিক থেকে তোমাদেরকে সাজেশন দিয়েছি এই সকল টপিকের বাইরে একটা কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো ওই সাজেশন গুলো ফলো করো। যে কোনো বোর্ডে ওই সকল টপিক দিয়েই প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্নের প্যাটার্ন হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাসটা কি নিয়ে আসছি দেখো। তোমাদেরকে ওই ক্লাসটা সাজেশন ক্লাস দেওয়ার পরে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া আমাদেরকে আলোর প্রতিফলন অধ্যায়ের চিত্রগুলো নিয়ে একটু সমস্যা আছে। হ্যাঁ, যে আলো প্রতিফলনের যেসব চিত্র আছে, উত্তল দর্পণের চিত্র, অবতল দর্পণের চিত্র, সমতল দর্পণের চিত্র, এই সকল চিত্র নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে কি, কতক্ষণ আজকের ক্লাসের ডিউরেশন কতটুকু হতে পারে? মিনিমাম 15 মিনিট হতে পারে, আর ম্যাক্সিমাম হতে পারে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদেরকে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব যে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, 6 নিউমেরিক্যাল মেথড, 6টা নিয়ম শিখাবো। এই 6টা নিয়মের মাধ্যমে, নিয়ম না, অ্যাটলিস্ট কোনো নিয়ম না, 6টা পদ্ধতি আর কি। 6টা পদ্ধতির মাধ্যমে 6টা পদ্ধতির মাধ্যমে আমরা এটা সমাধান করবো। ওকে, দেখো, রিফ্লেকশন অফ লাইটের এইটা পড়ানোর শুরুতে কয়েকটা শব্দ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, সেটা একটু দেখো। প্রথমে আলোচনা করবো আমরা একটু খর্বিত। হ্যাঁ, খর্বিত, বিবর্ধিত, এই সকল টপিকের সাথে তোমরা কিন্তু পরিচিত। একটু বলে নিই, খর্বিত মানে হচ্ছে ভাইয়া ছোট। খর্বিত মানে কি? ছোট। এটা ফিজিক্সের ভাষায় আমরা বলি খর্বিত। বিবর্ধিত মানে হচ্ছে কি ভাইয়া? বিবর্ধিত মানে হচ্ছে বড়। এই সকল কথাবার্তা একটু আছে, যে আমাদের খর্বিত মানে হচ্ছে ছোট, বিবর্ধিত মানে হচ্ছে বড়। এখন তুই মনে কর এটা একটা দর্পণ, হ্যাঁ, একটা দর্পণ। যদি 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 দর্পণের একই পাশে প্রতিবিম্ব হয়, ধরো এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আর এই হচ্ছে আমাদের ধরো প্রতিবিম্ব, সাপোজ, হ্যাঁ, এই হচ্ছে লক্ষ্যবস্তু আর এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। যদি দর্পণের একই পাশে হয়, একই পাশে, দেখো এই দর্পণের এক পাশে যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাস্তব ভাইয়া, সেটা হচ্ছে কি? বাস্তব। আর যদি এই আমাদের দর্পণ যদি এর বাহিরে হয়, মানে এখানে লাগছে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব হয়েছে এখানে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অবাস্তব। সেটা হবে কি? সেটা হবে অবাস্তব। এই ছিল আমাদের মানে একটু টুকটাক কথাবার্তা, ঠিক আছে? আর যদি নিচে হয় ভাইয়া, যদি কখনো এই যে আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষের নিচে যদি কখনো হয়, ধর এখানে আছে বস্তু, তাহলে যদি এই পাশে হয়, তাহলে এটা কেমন হবে? এটা হবে অবাস্তব। এবং কেমন হবে? উল্টো হবে ভাইয়া, মনে রাখবো, উল্টা। উল্টা। যদি দর্পণে যদি নিচে চলে আসে, নিচে, প্রধান অক্ষের নিচে চলে আসা মানেই হচ্ছে এখানে উল্টা প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব হবে উল্টা, ঠিক আছে? এই ছিল আমাদের টোটাল একটু কথাবার্তা, যে খর্বিত, তারপর বড়, এই সকল নিয়ে যেটুকু কথাটা বলা ছিল এটুকু বলে দিলাম। এখন আসো আমাদের মূল পড়াশোনার দিকে আমরা চলে যাবো। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরো, মনে করো একটা দর্পণ। আচ্ছা, তার আগে একটু বলি, আমাদের দর্পণ কত প্রকার বলো? দর্পণ দর্পণ কত প্রকার? 3 প্রকার: উত্তল, অবতল এবং সমতল। লিখবো আমি: উত্তল, অবতল, অবতল, আর হচ্ছে সমতল, ঠিক আছে? উত্তল, অবতল এবং সমতল। এখন আসলে সমতল দর্পণ কেমন হয় ভাইয়া? তুমি মনে রাখবে সবসময় সমতল দর্পণ, লাইক এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে? ধরো মনে করো এটা একটা সমতল দর্পণ। সমতল দর্পণে কি হয়? এটা আসবে না পরীক্ষায়, এটা আসবে না, তারপর একটু দেখাই দিলাম। এই ধরো তুমি, হ্যাঁ, সমতল দর্পণ মনে রাখবা, যেই ব্যক্তি থাকবে ব্যক্তির অর্ধেক, অর্থাৎ ধরো তোমার উচ্চতা কত? ধরো 5 মিটার, তাহলে তোমার 2.5 মিটার তোমার দৈর্ঘ্যের একটা সমতল দর্পণ হইলে তুমি তোমার ফুল প্রতিবিম্ব ওখানে দেখতে পাবা, ঠিক আছে? এই রশি চিত্র কিছু লাগবে না। আসো উত্তল দর্পণ নিয়ে একটু আলোচনা করি ভাইয়া। উত্তল দর্পণ, উত্তল দর্পণে তোমাদের বইতে চিত্র আছে কয়টা বলো? উত্তল দর্পণে তোমাদের বইতে চিত্র আছে কয়টা? একটা চিত্র আছে ভাইয়া। উত্তল দর্পণের চিত্র আছে তোমাদের বইতে একটা, সেই একটা চিত্র আমি একটু দেখাই দিই, ঠিক আছে? উত্তল দর্পণের চিত্রটা আগে দেখবো, আর তারপর আমরা দেখবো ওই 6 নিউমেরিক্যাল মেথড অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে। হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে একটু খেয়াল করো। আমি এই একটু উত্তল দর্পণ আঁকলাম, হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আর এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এখন এইখানে আমাদের প্রতিবিম্বটা কেমন হবে? তুমি এখানে একটা লক্ষ্যবস্তু রাখলা, কোথায়? এইখানে একটা লক্ষ্যবস্তু রাখলা, এই একটা লক্ষ্যবস্তু, একটু ছোট আঁকি, এটা লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু, আর এখানে হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখন তোমরা আসলে জানো না যে ফোকাস কোথায়, বক্রতার ব্যাসার্ধ কোথায়। খেয়াল করো, তুমি একটা বৃত্তর কেন্দ্র নিলা, কেন্দ্র নিয়ে এখান থেকে একটা ব্যাসার্ধ নিয়ে এই একটা বৃত্ত আঁকলা। ধরো আমি এইখানে নিয়েছিলাম এই নিয়ে আমি এই একটা বৃত্ত আঁকলাম, এই যে বৃত্ত আঁকলাম। তাহলে এই বৃত্তটা মনে করো একটা আয়না, হ্যাঁ।
তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে সি, এবং এইটা হচ্ছে আমাদের আয়না। ধরো এইটুকু আমি রাখলাম, এইটুকু, এইটা হচ্ছে আমার আয়না। আর আয়নার এই বক্রতল ব্যাসার্ধ এবং প্রধান অক্ষের যে মেরু, এই দুইটার যে অর্ধেক অর্ধেক এখানে হচ্ছে ফোকাস। বুঝছো ফোকাস কোথায় আর বক্রতল ব্যাসার্ধ কোথায়? এইবার আসো, এইবার আসো আমাদের নিয়ম কি, আলো যাইবে কোথা থেকে? এই যে আমাদের প্রধান ফোকাস আছে, এখান থেকে একটা আলোকরশ্মি সমান্তরালে প্রতিফলিত হবে। কিভাবে হবে? সমান্তরালে প্রতিফলিত হবে। একটা সমান্তরাল আলোকরশ্মি এখানে আসবে, এই প্রতিফলিত হইলো। তো সমান্তরালে প্রতিফলিত হওয়ার পরে এইটা যাবে কোথা থেকে? সমান্তরাল আলোকরশ্মি কোথা থেকে দেয়? আমরা জানি সমান্তরাল আলোকরশ্মি সবসময় ফোকাস থেকে দেয়। কোথা থেকে দেয়? সবসময় সমান্তরাল আলোকরশ্মি ফোকাস থেকে প্রতিফলিত হয়। তাহলে এই আলোকরশ্মি এই ফোকাস থেকে একটা লাইন আসবে, মনে করো এই যে অস্পষ্ট, এইখান থেকে আসবে ফোকাস থেকে, এটা প্রতিফলিত হয়ে উঠে যাবে। ঠিক আছে, বুঝলা? একটা দেখা যাবে, একটা দ্বারা আমাদের ফোকাস থেকে একটা আলোকরশ্মি প্রতিফলিত হয়ে উঠে যাবে। আরেকটা আলোকরশ্মি কোথা থেকে যাবে বলো? আরেকটা আলোকরশ্মি আমাদের যাবে বক্রতার ব্যাসার্ধ থেকে। তো তুমি এইখান থেকে লাইন টানো। আরে বাঁকা হচ্ছে কেন? এই, হ্যাঁ, আর ধরো এই 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 করতে 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 ধরো এইখানে চলে আসো। হ্যাঁ, আমারটা একটু দেখা হয়েছে। তো একটা বক্রতার ব্যাসার্ধ থেকে যায়, সেটা এই যাবে যেভাবে সেভাবে ফিরে আসবে। এখানে চিত্র আছে একটাই উত্তল লেন্স থেকে, এটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট চিত্র হচ্ছে অবতল লেন্স থেকে। আর এখানে মনে করো যে একটা অবিলম্ব সৃষ্টি হবে। আমরা জানি যখন কি বলে ওটাকে, উলম্বের সাথে একটা হয়, আরেকটা হয় কোথায়, আরেকটা হয় কোথায়, আর লম্ব দিকের সাথে একটা হয়, তখন আমরা মনে মনে এখান থেকে একটা রশ্মি কল্পনা করে নিই। তাই এটা যদি হয় θ1, এটা হয় θ2। ঠিক আছে, এই নিয়ে বিস্তারিত কথা আর কিছু বলার কোনো প্রয়োজন নাই। আমরা মনে রাখবো আমাদের বস্তুর যে প্রতিবিম্ব হবে এখানে হবে, ছোট্ট একটা প্রতিবিম্ব হবে। তুমি সুন্দর করে স্কেল দিয়ে খাতায় এটা আঁকো, তাহলে তুমি দেখবা এখানে ছোট্ট তুমি একটা প্রতিবিম্ব পাবা, একেবারে কিট্টি একটা প্রতিবিম্ব পাবা। ঠিক আছে, তো এটা যদি হয় এক্স ওয়াই, তাহলে এটা হবে কি এক্স প্রাইম ওয়াই প্রাইম। ওকে, আমার চিত্রটা খুব বাজে হয়েছে। ঠিক আছে, আমি আসলে স্কেল নাই তোমার কাছে, একটু বড় নিয়ে আঁকছি বোর্ডে, আর মার্কার থেকে লিখতে গেলে একটু পিছলা হয়ে যায়। তো এই যে আমাদের প্রতিবিম্ব, এখন এটার প্রকৃতি কেমন হবে? তো পরীক্ষায় তো প্রকৃতি লেখা লাগবে, প্রকৃতি। তাহলে দেখো এটা হয়েছে কি, এই যে দর্পণ, ওই পেশে রাখছি আমাদের লক্ষ্য বস্তু, আর এই পেশে হচ্ছে আমাদের প্রতিবিম্ব, তার মানে এটা হচ্ছে কি অবাস্তব। প্রথমে দেখো অবাস্তব, তারপর কেমন হচ্ছে ছোট ভাইয়া, তার মানে হচ্ছে কি খর্বিত। অবাস্তব এবং খর্বিত। সোজা হয়েছে না উল্টো হয়েছে? ভাই সোজা। কারণ কি? কারণ কি, প্রথম অক্ষর নিচে আসে নাই, উপরেই আসে, তার মানে এটা হচ্ছে কি সোজা। তো এই ছিল আমাদের উত্তল উত্তল। ঠিক আছে, এইবার আমরা ঢুকবো আমাদের মেইন পড়াশোনায়। ঠিক আছে, এখন আমরা ঢুকবো আমাদের একেবারে মেইন পড়াশোনায়। আসো, মনে করো একটা অবতল লেন্স। আচ্ছা, উত্তল অবতল তোমরা চিনো? এই যে উত্তল লেন্স, ঠিক আছে, আমরা এই পাশে বা উত্তল দর্পণ আমরা এই পাশে শিখি। আর অবতল হচ্ছে আমাদের এই দেখুন প্যারা লাগানো, বাইরে প্যারা লাগানো হচ্ছে অবতল, আর ভেতর প্যারা লাগানোটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তল। ঠিক আছে, এখন একটু আসো, এখন একটু আসো আমাদের মেথডটা একটু দেখি। এই হচ্ছে আমাদের একটা অবতল, অবতল দর্পণ। হ্যাঁ, এই হচ্ছে অবতল দর্পণ। একটু নাম্বারিং করো। হ্যাঁ, নাম্বারিং করো। যখন ইনফিনিটি থেকে আসবে, যখন কোনো আলোক রশ্মি ইনফিনিটি থেকে আসবে, ইনফিনিটি, তখন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, আমরা একটু ফোকাস দিই। এই হচ্ছে ফোকাস, আর এই হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ সি। তাহলে এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি থেকে যেটা আসবে, ইনফিনিটি থেকে যেটা আসবে সেটা হচ্ছে 1। ধরো ইনফিনিটি থেকে কিছু আলোক রশ্মি আসলো, তো সেটা হচ্ছে 1 এ। তারপর হচ্ছে কি, বক্রতার ব্যাসার্ধের বাহিরে এই জায়গাটা, এই পয়েন্টটা দিলাম আমরা 2 পয়েন্ট, এবং বক্রতার কেন্দ্রে আমরা রাখলাম 3 পয়েন্ট। বক্রতার কেন্দ্রে বা ফোকাসের মাঝখানে একটা পয়েন্ট দিলাম, এটা রাখলাম 4 পয়েন্ট। আর ফোকাসে রাখলাম আমরা 5 পয়েন্ট। ফোকাস এবং প্রধান মেরুর মাঝখানে আমরা পয়েন্টটা রাখলাম 6 পয়েন্ট, এবং এইখানে আমরা এই পাশে পয়েন্ট রাখলাম একটা 0 পয়েন্ট রাখলাম। ঠিক আছে, এখানে ধরো ফোকাস আছে আমাদের, এখানে ঠিক সেম বক্রতা ব্যাসার্ধ আছে। ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না, আমরা এই জিনিসটা একটু মনে রাখি। এখন আমাদের যেটা পড়তে হবে একটা সূত্র। সূত্রটা কেমন ভাইয়া? সূত্রটা সহজ একটা সূত্র, লক্ষ্য বস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। খেয়াল করো ভাইয়া, লক্ষ্য বস্তু প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। মানে কি ভাইয়া? এই যে 6 মেথড, এই মেথডটা কেমন? তুমি যদি লক্ষ্য বস্তু যদি একে রাখো, একে, তাহলে তোমার প্রতিবিম্ব হবে কোথায় বলো তো? লক্ষ্য বস্তু 1 প্লাস প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6। তাহলে প্রতিবিম্ব ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। মানে নিশ্চয়ই তুমি বুঝছো, তুমি যদি প্রতিবিম্ব রাখো কোথায়, তুমি যদি রাখো যদি একে, একে, তাহলে তোমার বিম্ব হবে কোথায়? হবে 5-এ। তুমি যদি রাখো 2-তে, তাহলে বিম্ব হবে কোথায় তোমার বলো? 4-এ। তুমি যদি রাখো 3-এ, তাহলে বিম্ব হবে কোথায়? বিম্ব হবে 3-এ। 3-এ রাখলে 3-এই হয়। তুমি যদি রাখো 4-এ, তাহলে বিম্ব হবে কোথায়? বিম্ব হবে 2-এ। তুমি যদি রাখো 5-এ, তাহলে বিম্ব হবে 1-এ। ঠিক আছে, তুমি যদি রাখো 6-এ, তাহলে তোমার বিম্ব হবে কোথায়? বিম্ব হবে 0-তে।
দেখছো মেথডটা কেমন? যদি একে রাখো লক্ষ্যবস্তু তাহলে প্রতিবিম্ব হবে 5-এ, 2 রাখলে হবে 4-এ, 3 রাখলে হবে 3-এ, 4 রাখলে হবে 2-এ, 5 রাখলে হবে 1-এ এবং 6 রাখলে হবে 0-তে। এইটাই আমাদের মূল কনসেপ্ট, এটাই মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা রশ্মি চিত্র একবার একটু আইকিয়ে একটু দেখি। ঠিক আছে, তো ফার্স্টলি আমরা 1 নম্বরটা দেখি। 1 নম্বর, যখন আমরা বস্তু একে রাখবো তখন প্রতিবিম্ব হবে কোথায়? প্রতিবিম্ব হবে 5-এ। একে রাখলে প্রতিবিম্ব হয় কোথায়? একে রাখলে প্রতিবিম্ব হয় 5-এ। ঠিক আছে, যদি একে রাখো তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? প্রতিবিম্ব হবে 5-এ। তো এই ছিল আমাদের অবতল, তাই না? এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের ফোকাস, আর এই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখন ভাই আপনারা বসে কোথায় যে একের যদি রাখো, এক এক কোথায় ভাই? ইনফিনিটি। মানে ইনফিনিটি মানে অসীম দূরত্ব থেকে কিছু আলোক রশ্মি আসবে। অসীম দূরত্ব, কোন দূরত্ব এটা তুমি আমি কেউ জানি না। আমরা জানি আমাদের কাছে অসীম দূরত্বের কিছু আলোক রশ্মি আছে। তো অসীম দূরত্বের আলোক রশ্মি এসে মিলিত হবে কোথায়? একে থাকলে মিলিত হয় কোথায়? মিলিত হয় 5-এ। 5 কোথায় ভাই? 5 হচ্ছে ফোকাসে। তার মানে তুমি এটা মিলাবা কখনো কোথায়? তুমি মিলাই দেবা ফোকাসে। মানে এই আলোক রশ্মি আসলো, এখান থেকে বের হয়ে গেল, এই আসলো, এই হয়ে গেল। তুমি আরেকটা আলোক রশ্মি আনবা, এই হলো, এবং এটা বের হয়ে গেল কোথা থেকে? দেবো, দাঁড়াও একটু দাঁড়াও, এই আসলো এবং এইখান থেকে বের হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের এই দুইটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি এই আসছে, এই বের হয়ে গেল, আর একটা এইখান থেকে এসে এখানে মিলিত হইলো। তার মানে দেখো, এরা ফোকাসটা আমি উপরে লিখি ফোকাস, তাহলে দেখো এখানে মিলিত হয়েছে এইখানে। তাহলে বিম্ব হবে কোথায়? বিম্ব হবে এখানে। তো বিম্বের প্রকৃতি কেমন হবে? প্রকৃতি কেমন হবে? অবাস্তব হবে, যেহেতু উপর থেকে আসছে নিচে নিচে আসলো। এটা কিন্তু বাস্তব, একই পাশে দর্পণ, একই পাশে, তার মানে বাস্তব। কিন্তু এটা কেমন হবে? বিবর্ধিত হবে। হ্যাঁ, বিবর্ধিত হবে। আগে ছিল কেমন? ছোট ছিল, ইনফিনিটি থেকে আসছে। ছোট বড়টা আমরা জানি না, তুমি রেখে দেওয়া। এই যে প্রতিবিম্ব হবে কেমন? প্রতিবিম্ব হবে উল্টা। কেমন হবে প্রতিবিম্ব? প্রতিবিম্ব হবে উল্টা। ঠিক আছে, এই ছিল আমাদের এক থেকে, মানে অসীম দূরত্ব যদি আমরা রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে। আচ্ছা, এটা বুঝে থাকলে এবার আমরা শিখবো যদি 2-এ রাখি, 2-এ রাখি তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? প্রতিবিম্ব হবে 4-এ। খেয়াল করো, এই ছিল আমাদের দর্পণ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দর্পণ, এই হচ্ছে ভাই আমাদের ফোকাস, আর এই হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। এখন ভাই 2 পয়েন্টটা কোথায়? 2 পয়েন্ট হচ্ছে ভাই সিতে, এখানে আছে 2 পয়েন্ট। তাহলে এখানে তুমি লক্ষ্যবস্তুটা রাখো, লক্ষ্যবস্তু এখানে রাখো, একটু বড় রাখি। এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু আমি রাখছি এখানে। ওকে, লক্ষ্যবস্তু রাখার পর 2 তে লক্ষ্যবস্তু রাখছি, তাহলে আমার প্রতিবিম্ব হবে কোথায়? প্রতিবিম্ব হবে 4-এ। মানে 4 কোথায়? দেখো 4 হচ্ছে সি এবং এফ এর মাঝখানে, তারপরে এখানে আমার প্রতিবিম্ব হবে। তাহলে এখানে রশ্মিটা কেমন যাবে? একটা যাবে এখান থেকে প্রধান ফোকাস, সমান্তরাল রশ্মি ফোকাস থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, একটা রশ্মি এখান থেকে ফোকাস থেকে বের হয়ে যাবে এবং এটা এসে মিলিত হবে এইখানে, এই। ঠিক আছে, তুমি এগুলো জ্যামিতিক বক্স থেকে আসো, আঁকো, দেখো সুন্দর হবে। জ্যামিতিক বক্স থেকে আঁকো, দেখো সুন্দর হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2 থেকে 2 রাখলে কিভাবে 4-এ হয়। ঠিক আছে, আমরা জানি যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস থেকে বের হয়ে যায় এবং ফোকাস থেকে যে আলোক রশ্মি প্রতিফলনের পরে এটা সমান্তরাল, প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে বের হয়ে যায়। তো এই ছিল আমাদের 2-এ রাখলে কিভাবে 4-এ প্রতিবিম্ব হবে তার চিত্র। এবার আসো একটু 3-এ 3। ভাইয়া 3-এ 3 এটা যদি রাখতে দাও, তুমি যদি জ্যামিতিক বক্স থেকে সুন্দর করে যদি আঁকতে চাও, তো দেখ ভাই এটা একটু মিলে না। ঠিক আছে, এটা সবসময় একটু মেলে না। তো এটা কেমন তুমি মিলাবা? এই দেখো, এই হচ্ছে আমাদের দর্পণ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দর্পণ। তাহলে ভাইয়া দর্পণ যে হয়, এই হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। অবশ্যই এই দূরত্ব সমান। ওকে ফাইন। এখন ভাই রাখবো কোথায়? 3-এ। ভাই 3 পয়েন্ট কোথায়? 3 হচ্ছে সিতে। তাহলে তুমি সিতে একটা একটা বস্তু রাখো। এইখানে মনে রাখবা, সিতে তুমি যদি রাখো তাহলে এখানে প্রতিবিম্ব হবে সমান। ভাই আপনি আগেই প্রতিবিম্ব দিয়ে দিলেন, রশ্মি চিত্র ছাড়াই এটা দিয়ে দেবা ভাইয়া, এটা দিয়ে দেবা, নাহলে কিন্তু সমস্যা হবে। এখন তুমি কি করবা? এখন তুমি এইভাবে মিলাই দেবা, তাহলে এই চিত্র হবে না ভাইয়া, তোমার মিলে না, কেমন জানি একটু ডিফিকাল্টিস আছে। তো তুমি এইভাবে করে দেবা, তাহলে দেখাই দেবা এই রশ্মি এইভাবে গেছে, এখান থেকে বের হয়ে গেছে, আবার এইখান থেকে গেছিল, এখানে সে বের হয়ে গেছে। তাই এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এখানে প্রতিবিম্ব কেমন হয়? প্রতিবিম্ব হবে সোজা। সোজা, সোজা হবে। হাই, প্রতিবিম্ব সোজা হবে? প্রতিবিম্ব হবে উল্টা। নিচে চলে আসে, তোমার প্রতিবিম্ব কেমন হবে? প্রতিবিম্ব হবে উল্টা, কিন্তু সাইজ সমান। এখানে যতটুকু সাইজ থাকবে এখানে যতটুকু সাইজ থাকবে, বিয়োজিত হবে না, খর্বিতেও হবে না। ঠিক আছে, এই গেল ভাই। তুমি যদি 3-এ রাখো তাহলে 3-এ 3 কেমন হয়? এইবার আসলে 4-এ রাখলে কিভাবে 2-এ হয়? ঠিক আছে, 4-এ রাখলে কিভাবে 2-এ হয়? ধরো এই হচ্ছে আমাদের 4 পয়েন্ট, রাখলে হবে কোথায়? রাখতে হবে 2-এ। তাহলে এই হচ্ছে আমাদের অবতল, অবতল দর্পণ। তুমি রাখবা 4-এ, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তো 4 পয়েন্ট কোথায় আছে ভাই? সি এবং এফ এর মাঝখানে হচ্ছে আমাদের 4 পয়েন্ট। এই হচ্ছে আমাদের 4-এর যে পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে। তুমি এখানে যদি রাখো, অবশ্যই এখান থেকে গেল, 4-এ রাখলে হবে কোথায়? 4-এ রাখলে হবে কোথায়? হবে 2 পয়েন্টে 2, অর্থাৎ অসীমে গিয়ে মিলিত হবে, অসীমের আগে একটু মিলিত হবে। তাহলে এখান থেকে একটা রশ্মি এখান থেকে চলে যাবে, আর এখান থেকে একটা রশ্মি এখানে যাবে, এবং সেই রশ্মি এসে মিলিত হবে এইখানে।
ঠিক আছে, এই তা মিলিত হচ্ছে কোথায়? মিলিত হচ্ছে 2 পয়েন্টে। এই তাহলে এটা প্রকৃতি কেমন হয়? প্রকৃতি হবে উল্টা। আর বিরোধিতা খর্বিত তুমি আঁকবা, আঁকার পর লিখবা। আমি এভাবে বোর্ডে আঁকছি তো হাত দিয়া, তো বোঝা যাচ্ছে না যে বিবর্ধিত হচ্ছে না খর্বিত হচ্ছে। ঠিক আছে, তুমি এটা সুন্দর করে আঁকবা, দেখো বিবর্ধিত খর্বিত তুমি এমনি পেয়ে যাবা। তারপর আসলে এই পাঁচে রাখলে কিভাবে হয়? একে। পাঁচে পাঁচে রাখলে হয় কোথায়? হয় একে। একটু খেয়াল করো, 5 পয়েন্ট। এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। ভাইয়া মনে রাখো, এই অবতল দর্পণ থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবে কালকে। প্রশ্ন আসবেই, অবতল দর্পণ থেকে প্রশ্ন আসবেই। এই রশিচিত্র রাখা লাগবে। একটা জিনিস মনে রাখো, পরীক্ষায় প্রশ্নে আসলেও আমরা আঁকবো রশিচিত্র, না আসলেও আঁকবো। ব্যাপারটা কেমন হয়ে গেল না ভাই? প্রশ্ন না আসলে কেমন আমরা আঁকবো? দেখো, তোর প্রশ্ন যদি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, যে প্রতিফলন রিলেটেড কোনো যদি প্রশ্ন আসে, তাহলে তোমার ওখানে উল্লেখ যদি নাও করা থাকে যে রশিচিত্র অঙ্কন করো, যদি এরকম না থাকে উল্লেখ, তারপর তুমি আঁকিয়ে দেবা। সারা বুঝবে যে না, ছেলেটা জানে বা মেয়েটা অনেক কিছু জানে। হুম, রশিচিত্র আঁকিয়ে দেবে, হাতে সময় থাকলে রশিচিত্র আঁকিয়ে দেবা। আর যদি লেখা আসে মাস্ট বি, রশিচিত্র একে প্রমাণ করো, তাহলে অবশ্যই থাকতে হবে। এর দ্বারা আসে কি? রশিচিত্র আসে, আর আছে একটা সূত্র 1/u+1/v = 1/m। যাই হোক, পাঁচে রাখলে হবে কোথায়? 1 পয়েন্ট। তো পাঁচ কোথায় ভাই? এই ফোকাস। আর হচ্ছে বক্তব্য শুধু, তারপর রাখবো কোথায়? রাখবো পাঁচে। তো পাঁচে যদি রাখি আমরা, তাহলে এটা হবে কোথায়? হবে একে। ভাই এক কোথায়? এক হচ্ছে ইনফিনিটি পয়েন্ট। এক হচ্ছে কোথায়? এক হচ্ছে ভাই ইনফিনিটি পয়েন্ট। তো তুমি এটা যদি মিলাও, এই দেখো একটা গেল, আর একটা দ্বার কোথায়? একটা দ্বার কোনো রাস্তা আছে? নাই। তাহলে এই একটা দ্বারা এই বক্রতার সাথে থেকে যাবে, এই টান দিয়ে দাও। এটা একটু কেমন হয়েছে? এটা হবে এরকম আর কি, সমান্তরাল হবে। ঠিক আছে, মানে এই রশিদের সমান্তরাল হবে, মানে এরা, এদের প্রতিবিম্ব কোথায় মিলিত হবে জানা যায় না। এদের এই দেখো, এই রাশি দুটো কিন্তু একেবারে সোজা। তো এরা একসময় একসময় মিলিত তো হবে, তাই না? মিলিত তো একসময় একসময় হবে। কোথায় মিলিত হবে? অসীম দূরত্বে এরা মিলিত হবে। ঠিক আছে, তো অসীম দূরত্ব আমাদের কোন পয়েন্ট? ভাই অসীম দূরত্ব হচ্ছে আমাদের ইনফিনিটি পয়েন্ট, মানে 1 নম্বর পয়েন্ট। ওকে, এবার সবাই হচ্ছে 6। এই 6 কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে 6 রাখলে কি হবে? জিরোতে হয়। মনে রাখবা, 6 রাখলে হবে 0 পয়েন্ট হবে, অর্থাৎ তারপরে অপর পাশে প্রতিবিম্বটা হয়ে যাবে আমাদের। এই হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে আমাদের প্রকৃত ব্যাসার্ধ। তো তুমি যদি 6 পয়েন্ট রাখো, 6 পয়েন্ট হচ্ছে আমাদের কোথায়? এখানে হচ্ছে আমাদের 6 পয়েন্ট। যদি 6 পয়েন্টে রাখো, তাহলে এটার প্রতিবিম্ব কেমন হবে? এই একটা ফোকাস থেকে এইভাবে বের হয়ে আসবে, আরেকটা যাবে এই যে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, এই এই তুমি দেখি পিছনে টান দিয়ে একটু মিলাই দাও, মিলাই দাও। এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তো এই ছিল আমাদের মোট 6টা মেথড থেকে 6টা চিত্র চিত্র। আমরা সুন্দর করে এগুলো পড়তে পারলাম, শিখলাম যে 6টা চিত্র থেকে কিভাবে রশিচিত্র অঙ্কন করা যায়। এবং ভাইয়া মাস্ট বি এখান থেকে কোশ্চেন থাকবে। তুমি জাস্ট অবতল লেন্সের, অবতল দর্পণের এই চিত্রগুলো জাস্ট একবার দেখে দাও, তাইলেই। হ্যাঁ, তো এই ছিল এখানে এখানে ক্লাস। ঠিক আছে, আর কিছু বেশি কিছু বলবো না। আর রহি বিভাজন পড়ে যাবা। আর ওই যেটা বললাম 1/v = 1/u = 1/f, গরমের প্রশ্ন আসতে পারে। তো এই অধ্যায়ে আর কিছু পড়াশোনা নাই, এটুকু পড়াশোনা। রশিচিত্র নিয়ে তোমাদের সমস্যা ছিল, সমস্যা দূর করে দিলাম। এখন এই ক্লাসের শেষ, তুমি এখন যেতে পারো, তোমার ছুটি। এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। ওই যে আমাদের রিসেন্টলি যে একটা ঘটনা ঘটলো, যে রিফাত ভাইয়ের একটা ক্লাস নিয়ে, এই ক্লাসটা নিয়ে একটু কথা বলি। রিফাত ভাইয়া তোমাদের একটা 26 ঘন্টা ক্লাস আপলোড করছে, এইটা নিয়ে তোমরা প্রচুর পরিমাণে মাথা ঘামাইতেছো। হুম, তোমরা অনেকে ব্যাট কমেন্ট করতেছো। ভাইয়া, তুমি একজন স্টুডেন্ট হিসেবে কখনোই কোনো টিচারের ক্লাসে বাজে কমেন্ট করতে পারো না, এটা তোমার কোনো রাইটই নেই। ঠিক আছে, এখন রিফাত ভাইয়ের ক্লাসে 26 ঘন্টা ডিউরেশন একটা ক্লাস দিছে, ক্লাস ডিউরেশন দেখেই তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ভাই, ক্লাস কি তোমার জন্য? যেই স্টুডেন্ট সারা বছর কোনো পড়াশোনা করে নাই, ঠিক আছে, যেই স্টুডেন্ট সারা বছর কোনো পড়াশোনা করে নাই, এই 26 ঘন্টার ক্লাস হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। আমরা কি করি ভাই? আমরা তো স্টুডেন্ট, তাই না? তো পরীক্ষা আগের দিন রাতে আমরা কি করি? রিভিশন দিই, তাই না? আমিও তোমাকে বলবো যে ভাই, পরীক্ষা আগের দিন রাতে তুমি শুধু রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও, যা পড়ছো রিভিশন দাও, নতুন করে কিচ্ছু করার দরকার নাই। তো ভাইয়া, যে সারা বছর কোনো পড়াশোনাই করে নাই, ও কি রিভিশন দিবে? আমারে বুঝাও, ও কি রিভিশন দিবে? তো ওই যে 26 ঘন্টার ক্লাস, ওটা হচ্ছে তার জন্য যে সারা বছর কিছু পড়ে নাই, ও জাস্ট পাস করে আসবে। এবং ওই 26 ঘন্টার ক্লাসটা আমি অ্যানালাইসিস করে দেখলাম, ওই 26 ঘন্টার ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে, রিফাত ভাইয়া যেভাবে পড়াইছে, ওখানে এগ্রেড পাওয়ার মতো পড়াশোনা যেন করাই দিয়েছে, যে একেবারে কিছু পড়ে নাই। আর যার মেধাশক্তি ভালো, স্মৃতিশক্তি ভালো, সে ওখান থেকে ক্লাস পেয়ে যেতে পারে। সো যে যেভাবে করুক না কেন, সব টিচাররাই চায় তোমাদের ভালো করার জন্য। ঠিক আছে, এখন আমাদের ওই যে অনেক স্যাররা আবার বলতেছে, এরা আসলে স্যার কিনা আমি জানি না, টিচারের ভিতরে আসলে এদের আদব কায়দা পড়ে না। তো ওনারা কি বলতেছে, যে হ্যাঁ 26 ঘন্টা ক্লাস দিচ্ছে, 26 ঘন্টা ক্লাস এইভাবে কিভাবে করতে পারে, স্টুডেন্টরা করতে পারে কেন? যে রিফাত তুমি ভালো হয়ে যাও, এগুলো বাদ দিয়ে দাও, এগুলো কেমন কথা? ভাই তুমি ওই দেখাও, যেসব স্টুডেন্ট পড়াশোনা করে না, তারা ঠিকই বেনিফিট হইতেছে, এবং ওই ক্লাসে বহুত অনেক ভিউজ হইতেছে। তারা তো উপকৃত, তারা তো থ্যাংক ইউ বলতেছে যে ভাইয়া অনেক ভালো হয়েছে আমাদের ক্লাস। এখন তুমি যদি সমালোচনা করো, তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ওই দেখাইতে হবে, যে এই ক্লাসটা যে তোমরা করতেছো,
এটা আসলে ঠিক রিফাতের ক্লাস। তো আমরা 5 ঘন্টার ক্লাস দিব বা 20 মিনিটের ক্লাস দেবো, 20 মিনিটের মাধ্যমে এই অধ্যায় কভার করে দেবো। তো এরকম তো কোনো তো আসতেছে না, তাই না? তো শুধু শুধু কারো নামে অপবাদ দেওয়া বা ক্লাস ভালো হয় না এইসব বলা ঠিক না। তুমি যদি তোমার যদি প্রয়োজন হয় তুমি করো, আর তোমার যদি প্রয়োজন না হয় তুমি করো না, শেষ। ঠিক আছে? তো আমি তোমাকে সাজেস্ট করবো, যাদের আগে পড়াশোনা যা করছো রিভিশন দাও ভাইয়া, রিভিশন দাও। নতুন করে কোনো ক্লাস করার কোনো প্রয়োজন নাই। এবং আজকের ক্লাস যতটুকু দেখাইলাম, এই যে রশিচিত্র, রশিচিত্রগুলো ভালো করে অঙ্কন করো, বাসায় বাবা প্র্যাকটিস করো, দিকটা প্র্যাকটিস করো, তোমার চোখ দিয়ে খাইয়ে দাও, ইনশাল্লাহ পরীক্ষা হলে দিয়ে সব বই করতে পারবা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে কখন বলো? পরীক্ষার হল থেকে বের হয়ে ভাইয়াকে দেখতে পারবা, হলের পাশে ভাইয়া থাকবো, তোমার সাথে দেখা করতে যাবো ফিজিক্স পরীক্ষার পরে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।